শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। নতুন প্রত্যাশা নিয়ে, নতুন আকাঙ্ক্ষা নিয়ে শুরু হোক আজকের এই দিন এবং চমৎকার কাটুক পুরো দিনটি। এই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা। আছি আমি আনিস। আমার তরফ থেকেও শুভ সকাল প্রিয় দর্শক। সুন্দর হাসি সুস্মিতা, শুভ সকাল তোমাকে। তোমাকেও শুভ সকাল কেমন আনিস। আছো? আমি তো ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। প্রতিটা সকালে আসলে আমরা ভীষণ ভালো থাকি। একদম তাই, রাঙা সকালে এত বিশেষ মানুষদের আমরা পাই, ভালো না থেকে তো কোনো উপায় আমাদের নেই। জীবনের গতি প্রকৃতি কিন্তু একটু ভিন্ন, তাই না? একদম তাই। আমার কাছে মনে হয় যে একজন মানুষের পক্ষে এতগুলো মানুষকে মিট করা এবং একদম তাই। যারা আসলে সমাজের এগিয়ে যাওয়া মানুষ তাদের জীবনের গল্পগুলো শুনে এটা কিন্তু অনন্য একটা বিষয়, তাই না? একদমই তাই। চলো আজকে কে আছে আমরা একটু জেনে নিই। চল। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি উন্নয়ন অর্থনীতিবিদ তাহরিমা চৌধুরী। শুভ সকাল। শুভ সকাল। রাঙা কেমন সকাল। আছেন? জি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভীষণ ভালো আছি। আপনার নামটা ভীষণ সুন্দর, কিন্তু আমরা যতটুকু জানি আপনার একটা ডাক নাম আছে সেটিও বৈশাখী। খুব সুন্দর। জি, thank you, জি। বৈশাখে জন্মগ্রহণ করেছেন, তাই তো? জি জি, আমার জন্ম পহেলা বৈশাখে, এর জন্যই বৈশাখী। বাহ। পুরো ঘন্টা জুড়ে তো আপনার অনেক গল্প আমরা শুনবো, অনেক কাজ আপনার, অনেক অর্জন, সেগুলো নিয়ে শুনবো। তবে একদম শৈশবটা সম্পর্কে জানতে চাই। শৈশব কোথায় কেটেছে, কেমন কেটেছে, বিস্তারিত শুনবো। আচ্ছা, ধন্যবাদ। শৈশব আমার জন্ম বেড়ে ওঠা পুরোই ঢাকাতে। আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন, মা বিকাউন্সের স্কুলের শিক্ষিকা। আমরা দু ভাই বোন, আমি এবং আমার ছোট ভাই। আমার ছোট ভাই ও পেশায় একজন চিকিৎসক। তো শৈশবটাকে আসলে যেটা আমরা সবাই বলি যে আমরা যারা 90 দশকে যারা জন্মগ্রহণ করেছি তারা কিন্তু আসলে শৈশবটাকে খুব বেশি অন্যভাবে মিস করি। ভীষণ। আমার শৈশবটা আসলে কেটেছে আমার দাদা বাড়িতে, এবং আমার দাদা বাড়ি ছিল পুরোপুরি একান্নবর্তী পরিবার। এবং ঢাকা শহরে ওই সময় অনেক থাকলে আমার দাদা বাড়িতে আমরা সবাই, আমার বাবারা ছিলেন প্রায় 5 ভাই, আমার ফুপুরা 4 বোন। তো একসাথে সবাই গম গম করে থাকার যে বিষয়টি, সেটা আমি ছোটবেলা থেকেই পেয়েছি। এবং বিশাল বাসা হওয়াতে যেটা হয় যে সারাদিন ঘুরে বেড়ানো, হইচই করা, চাচা আছেন, ফুপু আছেন, ভাই বোনরা আছেন। তো সেই দিক থেকে আমি বলতে পারবো যে আমি অনেক হয়তো বা ভাগ্যবতী। ঢাকা শহরের মধ্যেও এরকম একটা পরিবেশে বেড়ে উঠেছি এবং সবসময় দাদা দাদির আদর ছিল, অনেকদিনই ওনারা বেঁচে ছিলেন। তো শৈশবটা এভাবেই কেটে ওঠা। আমার স্কুল শুরু হয়েছে হোলি ক্রস স্কুল থেকে। ওখানে আমি ক্লাস 7 পর্যন্ত পড়েছিলাম। তারপর আমি বিকাউন্সেতে চলে আসি। তারপর তো অনেক কিছু করেছেন, অনেক গল্প আছে। আমরা শৈশবে আসলে আরো বেশি থাকতে চাই। এই যে একান্নবর্তী পরিবারে আপনি বেড়ে উঠেছেন, শৈশবটা আসলে আমাদের জীবনটা গড়ে দেয়, তাই না সুস্মিতা? তো কি প্রভাব আসলে ফেলেছে পুরো জীবনে আপনার এই যে সবার সঙ্গে থাকা? হ্যাঁ, প্রথমত যেটা আমি মনে করি আসলে যে মানে আর্থিক সচ্ছলতা তো প্রত্যেকটা ফ্যামিলিতে খুবই জরুরি, কিন্তু সেই সাথে আসলে মিতব্যয়িতা এবং সম্পদের যে পরিমিত ব্যবহার, সেটার মধ্যে থেকে আমরা কিভাবে সুষ্ঠুভাবে এবং খুব ভালো মতন, মানে যেটাকে আমরা বলি হ্যাপিলি থাকতে পারি, সেইটা হয়তো আমার ওই বেড়ে ওঠা থেকেই আমি শিখেছি। যেমন ধরুন, যখন প্রথম স্যাটেলাইট চ্যানেলের যুগ শুরু হলো বাংলাদেশে, আমি যদি মনে করে থাকি 1991 এর দিকে, তো তখন আমাদের বাসায় আসলে ওই ডিশ অ্যান্টিনা যে বিষয়টি, আমাদের পাশের একটা বড় বিল্ডিং তখন ছিল, তখন যে অ্যাপার্টমেন্ট গুলো হতো, এখন তো অ্যাপার্টমেন্ট হতো না, ফ্ল্যাট বাড়ির মতো যেগুলো হতো, তা আমাদের বাসায় সেটা ছিল না। হ্যাঁ, সো যেটা আমি দেখেছি যে আগেরকার দিনের আমরা এখনো দেখি যে ডিশ অ্যান্টেনাকে একটা লাইন নিয়ে এসে কোনো মতে দেখা, সেইটার একটা আলাদা মজা ছিল, একটা আলাদা মজা ছিল। এবং আমার মনে আছে যে অনেক রেস্ট্রিকশন ছিল, যেমন রাতের বড়দেরকে আমরা দেখেছি একটা সন্ধ্যার একটা সময়ের আগেই বাসায় ফিরতে হবে, ঠিক টাইমে খাওয়া, ঠিক সময়ে খাওয়া। এবং আরেকটা বিষয় আমি যেটা বলি যে আমাদের যেহেতু অনেক মানুষ একসাথে আমরা থাকতাম, মানে দেখা যেত গ্রাম থেকেও আমার দাদার কাছে অনেক লোকজন আসতেন, আমার দাদিকে সারাদিনই রান্নাঘরে থাকতে হতো এবং উনি অনেকের খাবার একসাথে রান্না করতেন। এবং আমার মনে আছে আমি রান্নাঘরে ঢুকলেই বিভিন্ন ধরনের খাবারের স্বাদ, এবং সেই ক্ষেত্রেও কিন্তু ওই যে হিসেব করে চলার যে বিষয়টি, সেটা আমি আমার দাদিকে দেখতাম। সো আমার মনে হয় যে আপনারা আসলে ওই যে প্রাচুর্য থাকলেও সেটা মানে যথেচ্ছা ব্যবহার করা উচিত না, সেটা খুব ছোটবেলা থেকে আমি আসলে দেখে এসেছি। ছোটবেলায় মানে যা চাইতাম তা পাইতাম, এরকম টাইপের কিন্তু ছোটবেলা আমাদের ছিল না। হ্যাঁ, আমাদের একটা কিছু অর্জন করতে হলে, ধরেন কোন একটা স্পেসিফিক কিছু চাচ্ছি, হয়তো আমার বাবা মা বা দাদা বলে ঠিক আছে তোমাকে পরীক্ষায় এটা হতে হবে, বা এরকম একটা কিছু তোমাকে অ্যাচিভ করতে হবে, তারপরে হচ্ছে আমরা সেটা হয়তো পাবো। তো সেই যে বললাম যে সম্পদের যথেচ্ছা ব্যবহার এবং চাওয়ার সাথে সাথে না পাওয়া, সেটার জন্য চেষ্টা করে যাওয়া, সেই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।
একসাথে থাকার জন্য যে শেয়ারিং এর ব্যাপারটা, সেটা একদম ছোটবেলায় শিখেছি। এটা হচ্ছে পারিবারিক শিক্ষা যদি বলে থাকি, এবং সেক্ষেত্রে দাদা দাদির প্রভাব ছিল, বাবা মার প্রভাব তো আছেই, মানে সেটা হয়তো পরেই বলবো। বাট ওই সবাই একসাথে থাকার মধ্যে আসলে ভাগ করার বিষয়টি, কেয়ারিং অ্যাটিটিউড, কখন কার কি লাগবে, এটা এটা এখন করা যাবে না, মাগরিবের সময় এটা করা যাবে না, সকালে উঠে এটা করতে হবে, এই রুলস গুলো আসলে ছোটবেলা থেকে শেখা হয়েছে। বাহ, মা যেহেতু শিক্ষিকা, একটা কঠোর অনুশাসন নিশ্চয়ই ছিল। জি, অবশ্যই। শুনি। মা শিক্ষিকা মানে হচ্ছে আমার ছোটবেলাটা, যেটা আমি জানি না এখন আম্মু এটা শুনলে কি বলবে, আম্মু হচ্ছে কখনোই খুব মধুরভাবে আমার সাথে কথা বলতো না, এবং কারোর সাথেই কথা বলতো না, আমার ছোট ভাইয়ের সাথেও না। হ্যাঁ, তখনকার দিনে আমরা সবসময় মনে হতো আমরা সবসময় কিছু না কিছু করছি যেটা যেন আমাদেরকে বকা খেতে হবে। এবং ছোটবেলায় যেটা বললাম যে প্রত্যেকটা জিনিস একদম কখন খাওয়া, কখন গোসল করা, কখন ঘুমানো, প্রত্যেকটা টাইম বেঁধে দেয়া, এবং উনি খেলতেও দিতেন আমাদেরকে। হ্যাঁ, খেলতামও আমরা, এবং আমি বেশ দুরন্ত ছিলাম, অনেক ধরনের ছোটখাটো দুর্ঘটনাও হয়েছে ছোটবেলায়। তো ওনার একটা, যেটা আমি আম্মুর কাছ থেকে শিখেছি, যে একটা সময় বেঁধে কাজ করা, এবং সেটা আমি এখন এটা মেইনটেইন করি একদম রুটিনের মধ্যে। এবং উনি রুটিনে থাকতে এখনো পছন্দ করেন, রুটিনের বাইরে কিছু একটা গেলেই মনে হয় যে এলোমেলো হয়ে যাচ্ছে। তো সেই বিষয়গুলো আম্মুর কাছ থেকে শেখা। প্রচন্ড কড়া ছিলেন পড়াশোনার ব্যাপারে, আসলে খেয়াল রাখার থেকে আম্মু মনে হয়, ছোটবেলায় আসলে আমি অত ভালো স্টুডেন্ট ছিলাম না, একদম যখন ছোট ছিলাম, তা আম্মু আসলে ছেড়েই দিয়েছিল আমার উপরে, কিছুটা ফ্রিডম দিয়ে দিয়েছিল। এবং তখন আমি ওই নিজে নিজে পড়াশোনা করার বিষয়টা, ওটা একটা ছোট ঘটনা আছে যেটা বলি। একদম ছোটবেলায় আমি আসলে হোলি ক্রসে যখন ভর্তি হলাম, তার আগে তো ইংলিশ মিডিয়ামে ছিলাম। তো হঠাৎ করে ইংলিশ মিডিয়াম থেকে যখন বাংলা মিডিয়ামে আসলাম, একটা যেটা হয় যে ম্যাচ করতে একটু সমস্যা হচ্ছিল, এবং সে সময় আমি পরীক্ষাগুলোতে হোলি ক্রসে খারাপ করছিলাম, এবং আম্মু মোটামুটি ধরেই নিয়েছিল যে আমাকে দিয়ে আসলে কিছু হবে না, আচ্ছা ও যাচ্ছে যেভাবে যাক। এবং আমার এটাও মনে আছে, আমি যখন ক্লাস 2-তে পড়ি, তখন আমি হঠাৎ করেই ফার্স্ট হয়ে যাই, মানে এটা কেউ সেটা আসলে মানে আনবিলিভেবল ছিল। তো আমি যখন বাসায় এসে জানাই, মানে হোলি ক্রসের ছোট ক্লাসে যেগুলো হয়, ক্লাসের রিপোর্ট কার্ডগুলো দিয়ে দেওয়া হয়, তো বাসায় যখন এসে জানাই, কেউ আমার কথা অ্যাকচুয়ালি বিশ্বাস করছে না, হ্যাঁ, যে আমি যেটা হতে পারি। তো এরপরে সারাদিন গড়িয়ে গেল, যখন সন্ধ্যার সময় রিপোর্ট কার্ড সিগনেচার করানোর বিষয়, তখন দেখলো যে না, মানে এটা সত্যি, আসলে এটা ফ্যাক্ট। তো সেই বিষয়টা আসলে মনে পড়ে যে মোটামুটি ছেড়ে দেওয়ার বিষয়টি, এবং দুরন্তপনার উপরেও ওনার, মানে উনি করতে দিয়েছেন, বাট সবকিছু একটা লিমিটের মধ্যে, সবকিছু চমৎকার। এবং পরিবারের বড় মেয়ে হওয়ার কারণেও কিন্তু অনেক দায়িত্ব ঘাড়ে চেপে বসেছে, সেই গল্প আমরা শুনবো। আপনার সম্পর্কে কিছু তথ্য আছে, একটু দর্শকদের জানাতে চাই। দর্শক, তাহরিমা চৌধুরী একজন গবেষক ও উন্নয়ন অর্থনীতিবিদ, যিনি নিরলসভাবে কাজ করে চলেছেন দেশের অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতা নিয়ে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা ফেলো হিসেবে কাজ করার পাশাপাশি বর্তমানে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন প্রোগ্রামে উন্নয়ন অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মজীবনের শুরুতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও পরবর্তীতে গবেষণা জগতে নিজেকে সম্পূর্ণভাবে যুক্ত করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আংশিক বেকারত্ব, মূল্যস্ফীতি, জ্বালানি খাত, দক্ষতা ঘাটতি ও বিনিয়োগ পরিমাপ পদ্ধতি নিয়ে তার গবেষণা নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক অঙ্গনেও তার কাজ প্রশংসিত হয়েছে, এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। কোভিড-19 অর্থনৈতিক প্রভাব ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের অভিঘাত নিয়ে তার গবেষণা দেশ বিদেশে বিশেষভাবে আলোচিত হয়। আমরা এই প্রসঙ্গে তো অবশ্যই আসবো, আপনার কর্মক্ষেত্র সম্পর্কে জানবো। যে প্রসঙ্গে আমরা ছিলাম, যে বড় মেয়ে হওয়ার সুবাদে যে অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করা আপনাকে নিয়ে, হ্যাঁ, আমার যেটা ভালো লাগে আমার আব্বু এবং আম্মুর বিষয়ে, ওনারা না আমাকে পড়াশোনার বিষয়ে জোর করেনি। যেটা বললাম না, যখন ওনারা প্রথম দেখলেন যে আমি ভালো করছি না, ঠিক আছে, ছোট ক্লাসে আছে, যেটা এখনকার বাবা মার মধ্যে আছে যে না, প্রথম থেকেই ভালো করতে হবে, হ্যাঁ, তো ওনারা ওটা আমার উপরে ছেড়ে দিয়েছেন। এবং এটার জন্য পরে আমি বলবো যে আমার অনেক কিছু নিজেকে, মানে আমার পড়াশোনার ডিসিশনটা আমি সম্পূর্ণ নিজেই নিতাম, ওই একটা দায়িত্ববোধ আমার মধ্যে গড়ে উঠেছিল। আমার ছোট ভাই যখন হলো, সো তখন যেটা দেখা গেল, আম্মু যেহেতু শিক্ষিকা ছিলেন, সো ম্যাটারনিটি লিভের পরে আম্মু যখন স্কুলে জয়েন করলেন, তখন ওর সাথে, মানে ওকে দেখা, টেক কেয়ার করা, সেই বিষয়গুলো ছোটবেলা থেকে আমার মধ্যে কোনো না কোনো ভাবে এসেছে, এবং সেটা আমি মোটামুটি করতাম, মানে, এবং এটা আম্মুই আমাকে শিখিয়েছে যেটা আসলে করতে হবে। হ্যাঁ, মানে
কোনো না কোনো ভাবে আমি না থাকলে ইন অ্যাবসেন্স অফ মি তুমি তার টেক কেয়ার করবে, তোমার দায়িত্ব এটা, তুমি রেসপন্সিবিলিটি গুলো গ্রো করা। ছোটবেলা থেকে আব্বু আম্মু দুজনে কিন্তু আমাকে সেগুলো শিখিয়েছেন এবং আমাকে নিয়ে আসলে খুব একটা এক্সপেরিমেন্ট তারা করেন। হ্যাঁ, মানে ওনাদের যেটা ছিল যে আমি ওনাদের দেয়া নিয়মগুলা মানি কিনা, এবং নিয়ম মানতাম না, অনেক বকা খেতাম। আচ্ছা, এটা হয়তো আম্মু কিভাবে দেখবে। নিয়ম ভাঙতেন একটু শুনুন। নিয়ম ভাঙতাম, আমি যেমন বলি আমি প্রচন্ড দুরন্ত ছিলাম। হ্যাঁ, মানে যেহেতু ছাদ ছিল বড়, যেটা বললাম ছাদে চলে যেতাম, অনেক দুরন্ত ছিলাম এবং আমার হাত পা ভাঙার অনেক ধরনের গল্প আছে। সো এই ধরেন এই সময়টা এখন ছাদে যাওয়া যাবে না, এই সময়টা গাছে ওঠা যাবে না, এই সময়টা নিচে নামা যাবে না, তো এগুলো তো বারণ থাকেই এবং ছোট যেহেতু সেগুলো শুনতাম না। এবং সবচেয়ে বড় যেটা, আমি আমার পরিবারের হচ্ছে আমার বাবা যেহেতু সবার বড়, সো আমি সেই হিসেবে আমার পরিবারের বড় সন্তান, মানে ফুপাতো ভাই বোনরা তো আমার থেকে বড়, বা চাচাদের দিক থেকে আমি সবচেয়ে বড় সন্তান, এবং সেদিক থেকে কিছুটা আমার দাদা আমাকে অনেকটা ছাড় দিতেন। হ্যাঁ, মানে অনেক কিছুই আমি করতে পেতাম। তো যেটা বললাম যে তারপরে যখন আমি একটু সিরিয়াস হলাম পড়াশোনায়, তখন ওনারা নিজেরাই বুঝলেন না যে আমি হয়তো লাইন বা ট্র্যাকে এসেছি, এবং আমি আমার মতো করে চালিয়েছি। বাট যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার এখনো মনে হয় যে একদম ছোটবেলা থেকে এই শিশুদের ভিতরে দায়িত্ব, কর্তব্যবোধ, যে মানে একদম সবকিছু চাইলেই পেয়ে যাচ্ছি, সবকিছু হাতের নাগালে দিয়ে দেয়া, সেটা আমাদের সময় ছিল না। এবং যার কারণে হচ্ছে ওই ছোটবেলা থেকে একদম নিয়ম মেনে ছকের মধ্যে বড় হওয়া, সবগুলোই শিক্ষা আসলে দেয়া হয়েছে আর কি। মায়ের কথা তো শুনলাম, বাবার কথা একটু শুনি। আপনার বাবা হ্যাঁ, তো বাবা ব্যবসায়ী হচ্ছে ছিলেন। আমার, হ্যাঁ বাবা ব্যবসায়ী ছিলেন, এবং আব্বু হচ্ছেন আমার লাইফের একটা বড় পার্ট। যারা জানে তারা আসলে জানবে যে আমার বাবা আমাকে অনেক বেশি আদর করতেন, মানে অনেক বেশি আদর করতেন। মানে কি, উনি ধরেন যেটা হয় যে আমার স্কুল লাইফে যখন আমি বিকর্নেসে আসলাম, আমার বাসায় কখনোই টিউটর ছিল না, যেটা আমি বলছিলাম যে আমি আসলে যখন নিজে নিজে পড়া শুরু করলাম, এবং আমার আব্বু আম্মু যখন দেখলেন যে না, আমার নিজের ইচ্ছায় আমি যতটুকু পারছি করছি, ওটার উপর উনি প্রেশার দেননি। এরপরে আমার বাসায় কোনোদিন কোনো টিচার ছিল না। তো ক্লাস 9-এ উঠলে যেটা হয় যে আমাদের এখানে কোচিং করতে হয় বা মডেল টেস্ট দিতে হয়। তো তখন যেটা হতো যে আব্বু প্রত্যেকটা কোচিং এ আমাকে আব্বুই ড্রাইভ করে নিয়ে যেত, এবং কখনো কারোর সাথে ছাড়েননি। হ্যাঁ, উনি তো, এবং আমি দেখতাম যে অন্যান্য সময় যেখানে সব মায়েরা বসে থাকতো, সেখানে আব্বু হয়তো গিয়ে গাড়িতে আমার জন্য ওয়েট করছে 2 ঘন্টা 3 ঘন্টা, আবার ছুটে যাওয়া আরেকটা কোচিং এ। তখন ক্লাস 9-10 কথা আমি বলছি। এবং আমার আব্বুর কাছ থেকে আমি আসলে, আব্বু অনেক ইন্সপায়ার করতো আমাকে, যে কোনো কাজে, যে কোনো ছোট কাজে আমাকে, আমার ভাইকে, এবং কাইন্ড অফ ছোট ছোট জিনিস, কিভাবে একটা জিনিস খুলে গেলে লাগাতে হবে সেটা দেখানো। এবং আব্বু যেটা একসময় বলতো যে আরে বোকা মেয়ে, কি হয়েছে, খারাপ করেছিস, মানে এই যে একটা বিষয়, মানে অনেক খারাপ করার পরও আব্বুর মধ্যে ওই গুণাবলীটা ছিল। আব্বুটা মানুষকে অনেক মোটিভেট করতে পারতো, যেটা আব্বুকে যারা চিনেন তারা এটা সবাই জানেন, যে আব্বুর কাছে ধরেন মানে অনেক বিশাল কিছু হয়ে গেল, বলবো আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, এগিয়ে যাওয়ার বিষয়টা, সে ওই মোটিভেশনটা আব্বু নেই এখন। তা আব্বু চলে যাওয়ার পরে আমি খুব বেশি মিস করি। আব্বু হচ্ছে খুব সুদিং ওয়েতে বলতো, আর আম্মু হচ্ছে খুব কঠোর ভাবে বলতো, মানে দুইজনই মোটিভেট করতো। হ্যাঁ, ব্যালেন্স। সো আব্বু আসলে, আমি যেটা বলি যে আব্বুর সাথে আমার ঢাকার এই যে কোচিং এর জন্য বিভিন্ন কারণে অনেক ঘুরে বেড়ানো হয়েছে, এবং সে সময় অনেক কথা হতো আমাদের। এবং আমি জানি না আসলে ঢাকা শহরে যত রাস্তায় আমি আব্বুর সাথে হেঁটে বেরিয়েছি বা ঘুরে বেরিয়েছি, সেটা আদৌ আর কারোর সাথে কখনো একা হলেও সেটা সম্ভব কিনা। এবং নানা ধরনের গল্প, অনেক ধরনের করা। আমার আব্বুর লেখার হাত খুব ভালো ছিল। সো আমার মনে আছে উনি এমনি যে কোনো কিছু, আমার মনে আছে উনি যখন বিজনেসের কারণে, উনি তো গভর্নমেন্টের সাথে ওনার একটা বিজনেস ছিল, তো সো তখন অনেক লেখালেখি করতে হতো। সো ওনার সামহাও লেখার হাত খুব ভালো ছিল, যে কোনো কিছু, একটা কবিতার সারমর্ম বা কোনো একটা ভাব সম্প্রসারণ যদি ওনাকে দেয়া হয়, উনি খুব সুন্দর করে বলতে পারতো, এবং উনি খুব ভালো বক্তাও ছিলেন। সো এই জিনিসগুলো আমার মনে হয় যে কিছুটা হয়তো আমি পেয়েছি আমার আম্মুর কাছ থেকে, যেহেতু লেখা কোনো একটা কিছু লেখার যে বিষয়টি, কিভাবে একটা লেখা শুরু করতে হবে, মাঝখানে কি দিতে হবে, শেষ কিভাবে করতে সুন্দর হবে, করে কথাও বলতে হবে, সেটাও আমার আব্বুও খুব সুন্দর করে কথা বলতে পারতেন। এবং উনি হচ্ছেন কাইন্ড অফ যে আসর জমিয়ে ফেলতে পারতেন। হ্যাঁ, কোথাও থাকলে একদম সবাইকে নিয়ে, হ্যাঁ, তারপর ইতিহাস জানা। আমার মনে আছে যে আমি যখন ক্লাস 5-এ পড়তাম, তখন 6 দফা আন্দোলন, আমাদের যেটা টেক্সট বইতে থাকে মুখস্থের যে বিষয়টা, তো 6 দফার প্রত্যেকটা দফার কি কি ছিল
সেগুলো আমি বুঝতে পারছি না, মুখস্থ করে যাচ্ছি। তা আমার মনে আছে যে আব্বু সেগুলো ভেঙে ভেঙে খুব সহজ ভাষায় বুঝিয়েছিলেন, এবং ওই থেকেই আমার ইন্টারেস্ট গ্রো করে হিস্ট্রি জানার, দেশ সম্পর্কে জানার, কি হয়েছিল প্রত্যেকটা জিনিস আব্বু খুব সুন্দর করে বর্ণনা দিতে পারতেন। চমৎকার। আসলে ভালো বাবা মাই তো আসলে সন্তানের জীবনটা গড়ে দেয়। আমরা একটু স্কুলে ফিরতে চাই। মাধ্যমিকে যখন যুক্ত হলেন তখন তো একটা পর্যায়ে আসলে আপনাকে সায়েন্স নেওয়ার একটা ব্যাপার ছিল। জি জি। তারপরে আবার নিজের মতো করে মানবিকে ফিরে গেলেন, সেই গল্পটা একটু শুনতে চাই। আচ্ছা, সো মানবিকে আসার ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। যেটা বলছিলাম যে আমার বাবা মা তো কখনো আমাকে প্রেসার দিতেন না। এখন প্রেসার না দেওয়ার কিছু কারণও ছিলেন, যেটা বললাম প্রথম ওনারা ছেড়ে দিয়েছিলেন। এরপরে হচ্ছে আমি যখন ক্লাস 5-এ উঠি, ক্লাস 2-তে ফার্স্ট হওয়ার পরে ক্লাস 3-4 আমি আবার সেই একই মানে পড়াশোনা মোটামুটি করি তো করি না, কোনো মতে পাশ করি তো করি না। তো ক্লাস 5-এ যখন উঠি তখন আম্মু, আমার মনে আছে যে আম্মু তখন বেশ কঠোর হলেন। আম্মু আমাকে ডেকে বললেন যে তুমি এখন 5-এ উঠেছো মা, তোমাকে একটা কথা বলি যে 5-এ তুমি যদি পড়াশোনায় ভালো না করো, দেখো এরকম আশেপাশে অনেকেই আছে ক্লাস 8-এ উঠলে কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার হুমকি দিত। সো তুমি যদি পড়াশোনা না করো তুমি তো লাইফে কিছু করতে পারবে না, তোমাকে নিজে, এবং ওই জিনিসটা যে তুমি তো লাইফে কিছু করতে পারবে না, তোমাকে নিজেরটা নিজে করতে হবে। তুমি যখন বড় হবে তখন তোমাকে মানে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের যে বিষয়টি, সেটা আমার আম্মু সেই ক্লাস 5-এই আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। আমার মনে আছে আম্মু আমাকে এইভাবে বলেছিলেন যে তুমি একটা কিছু কিনতে চাও, সেটা তুমি এখন আমাদেরকে বলছো, আমরা কিনে দিতে পারছি, কিন্তু যখন আমরা থাকবো না তখন তোমাকে সেটা কে কিনে দিবে, তোমার নিজেরটা নিজে কিনতে হবে। তো এই বিষয়টা তখন আমাকে খুব ভাবালো যে না আসলেই তো আমি কিনবো কিভাবে তাহলে। হ্যাঁ, এবং উনি যেটা ভয়টা দেখালেন যে ক্লাস 8-এ উঠলে, এবং তখন সত্যি কারণ হচ্ছে অনেক আমার ফুপুদেরই অনেক ইয়াং এজে আসলে বিয়ে হয়েছিল। তো ওই ভয়টা আমার কাজ করা শুরু করলো। তো আমি তখন নিজে নিজে আবার সেই পড়া শুরু করলাম, এবং সেখান থেকে আমি মোটামুটি ধারাবাহিকভাবে হোলি ক্রসে প্রথম হওয়া শুরু করি। আম্মু আমাকে ক্লাস 8-এ নিয়ে আসলো ভিকারনেসায়, যেহেতু আম্মু টিচার ছিলেন, মনে হয় ভাবলেন যেহেতু আমি যেটা এখন বুঝি আমার পার্সপেক্টিভ থেকে, যে টিন এজে যখন যাই তখন মা বাবারা আরো অনেক বেশি কেয়ারফুল হয়ে যায়। তো ওই মানে খুব বেশি কশাসনেস থেকেই হয়তোবা আম্মু আমাকে ভিকারনেসে এনেছিলেন। এবং সেই সময় আমি ক্লাস 8 থেকেও 9-এ উঠলাম। 9-এ আমি হচ্ছে সায়েন্স নিয়ে উঠলাম, মানে আমি ক্লাস 8 থেকে 9-এ হচ্ছে যেটা হয় ভিকারনেসে, যে প্রথম দিকতে স্টুডেন্টরা তো সায়েন্স পায়, সো আমি হচ্ছে সেকেন্ড হয়ে, মানে ক্লাসের সেকেন্ড হয়ে আমি সায়েন্স নিয়েছি আর কি। তো প্রথম 3 মাস আমি সায়েন্স পড়ছি, আমার হচ্ছে না কখনোই কেন জানি যে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো ভালো লাগতো না। হ্যাঁ, অঙ্কটা আমি ভয় পেতাম, এটা সত্যি কথা, আমি অকপটে স্বীকার করি। আমি অনেক প্র্যাকটিস করতাম দেখে হয়তো অঙ্কের মার্কস ওটা, বাট আমার ভীতি ছিল, একটা গণিতের প্রতি একটা ভীতি ছিল আমার। এবং আমি কেন জানি আমার ওই ফিজিক্স কেমিস্ট্রি তখন একদমই ভালো লাগছিল না, আমি খুবই স্ট্রাগল করছি, এবং আমার একদমই ভালো লাগে না। আমি তখন আমাদের তখনকার বাংলা পড়াতেন ক্লাস 9-এ আমাদের অভিনেত্রী দিলারা জামান আপা, উনি তখন ভিকারনেস স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস ছিলেন ধানমন্ডি ব্রাঞ্চে, আমি ধানমন্ডি ব্রাঞ্চে ছিলাম। তো ওনার মনে আছে উনি কোনো একটা কবিতা বা কিছু পড়াচ্ছিলেন, আমি ওটা ইনস্ট্যান্টলি ক্লাসে ওনাকে ওটার সারমর্ম বা এরকম কিছু একটা লিখে ওনাকে দিয়েছিলাম। তো উনি তখন আমার লেখার দেখে ভেবে উনি হয়তো বুঝেছিলেন যে আমার ঝোঁকটা আসলে ঠিক বিজ্ঞান কেন্দ্রিক না, হয়তো একটু সামাজিক বিজ্ঞান বা আর্টস এই দিকে মেবি উনি বেশি। তো তখন আমি আম্মুকে জানালাম যে আম্মু আমার এটা একদমই ভাল লাগছে না, পড়ার জন্য পড়ছি আর কি, খুব স্ট্রাগল করছিলাম, আসলে পড়তে ভাল লাগে না। তখন আম্মু আর কি ওনার সাথে কথা বললেন। তো উনি বললেন যে দেখো আমার মনে হয় ওর আসলে এটা ভাল লাগে না, এখন তোমাদের ইচ্ছা, আমার মনে হয় তুমি ওকে আর্টস বা মানবিকে দিয়ে দাও। তা আম্মু তো তখন মানে সেকেন্ড গার্ল, হ্যাঁ কেন তাকে মানবিকে, এটা কিরকম, হ্যাঁ আমাদের দেশে তো একটা স্টিগমা কাজ করে যে শহরে যারা পেছন দিকে তারা হচ্ছে মানবিক বিভাগে ভর্তি হয়, শহরে কিন্তু এটা হয়, গ্রামে কিন্তু সেটা না। তো তখন হচ্ছে আম্মু আমাকে বললো তুমি কি পড়বে, তা আমি বললাম হ্যাঁ আমি রাজি। তো আমি আবার জিজ্ঞেস করলাম যে আমি যদি আর্টস নেই তাহলে আমি কি হতে পারবো, আমি আব্বুকে জিজ্ঞেস করলাম। তা আব্বু প্রথমে একটুখানি থমকে মানে কি করতে চাচ্ছি বুঝার চেষ্টা করলো, পরে আব্বু আমাকে ওই পদগুলো বললো যে তুমি আইন পড়তে পারো, আমার দাদা অ্যাডভোকেট ছিলেন, যে তুমি আইন পড়তে পারো, তুমি বিসিএস দিয়ে তুমি প্রশাসনে যেতে পারো, হ্যাঁ আরো অনেক সাবজেক্ট আছে, ইকোনমিক্স এর কথাও বলেছিল, বাট ওটা ওয়ান অফ দা সাবজেক্টস হিসেবে আব্বু বলেছিল। তো সেই যে জিপিএ 5 পেয়ে গেলেন, এবার তো মানে মোটামুটি আপনি বলছিলেন যে পরিবারে সেলিব্রিটি হয়ে গেছে, পেপারে ছবি চলে আসলো। না, প্রথমে যেটা হলো যে আমি যখন আর্টস নিলাম তখন তো হচ্ছে আমার সায়েন্সের যা টিচাররা ছিল তারা মোটামুটি প্রচন্ড রেগে আছেন আমার উপর, আমি কেন আর্টসে চলে গেলাম।
তো ওনারা মোটামুটি একবার আমার মনে আছে, আমি লাস্ট যখন টেস্ট পরীক্ষা দিয়ে বের হই স্কুল থেকে, তখন হচ্ছে স্যাররা বলে দিয়েছিলেন যে জিপিএ 5 না পেয়ে, প্লাস না পেয়ে আমাদের সাথে দেখা করতে আসবে না, এবং ওইটা অনেক স্ট্রেসফুল ছিল আমার জন্য ওই জার্নিটা। এরপরে যখন পেলাম, মানে আমি আসলে ভাবিনি যে ওই যে একমাত্র মেয়ে হিসেবে আর কি এরকম কিছু একটা করে ফেলবো। আমি ভেবেছি যে অনেকে জিপিএ 5 পাবে, তার মধ্যে হয়তো আমি একজন হব। তো যেহেতু তখন আমাদের হচ্ছে জিপিএ 5 এর সংখ্যাও কম ছিল, আমাদের তো চতুর্থ বিষয় যোগ হতো না, সারা বাংলাদেশে খুবই হাতে গোনা মানে কয়েকশো মনে হয় পেয়েছিল, এবং মানবিক বিভাগ থেকে মাত্র 4 জন পেয়েছিল জিপিএ 5। তা আমি একমাত্র মেয়ে ছিলাম। তো যেটা হয় যে একমাত্র মেয়ে বা মেয়েদের মধ্যে প্রথম, আমরা যেটা আগে স্ট্যান্ড সিস্টেমে দেখে এটা কি এসেছি। সারা বাংলাদেশের হিসেব বলছেন? হ্যাঁ, সারা বাংলাদেশের 4 বিশাল অর্জন জন কিন্তু। মানবিক বিভাগ থেকে পেয়েছিল, তার মধ্যে আমি একটাই মেয়ে ছিলাম আর কি। সো এখন এটাকেই ধরেন হচ্ছে নিউজ পেপারে অনেক বড় বড় করে আসছিল যে একমাত্র মেয়ে হিসেবে, অনেকে ভেবেছিল একমাত্র মনে হয় পেয়েছি, একমাত্র না, একমাত্র মেয়ে হিসেবেই পেয়েছিলাম। তো সেই সময় মোটামুটি প্রত্যেকটা পত্র পত্রিকাতে আসলো, এবং আমি হচ্ছে মোটামুটি বাসায় ভিআইপি, মানে আমার মনে আছে যে ম্যাট্রিকের ওই 3 মাসের যে বন্ধটা থাকে শেষ হয়ে যাওয়ার পর 3 মাসে তো আম্মু আমাকে দিয়ে অনেক কিছু, আমি সারাদিন গল্পের বই পড়তাম, তখনও যেটা বললাম কঠোর শাসন, আমাকে দিয়ে কিছু হবে না। তারপরে ওইটা হয়ে যাওয়ার পরে অনেক মানে কি বলবো, অনেক এক্সপোজার নিউজ পেপারে ওই বয়সে হওয়াটা তো বিশাল ব্যাপার, ফ্যামিলি চমৎকার অভিজ্ঞতাও আছে আপনার তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজ। জি, তখন আমাদের মনে আছে যে আমাকে যখন ভিকারুননিসা থেকে সংবর্ধনা দেয়া হচ্ছিল, আমাদের সংবর্ধনা দেয়া হচ্ছিল, তখনই আর কি ওখানে নোটিশ আসে যে এরকম তৎকালীন যিনি শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী ছিলেন, এখনকার আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, উনি হচ্ছেন এরকম 4 জন জিপিএ 5 পেয়েছে, এরকম 4 জনকে উনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নৈশভোজে উনি আমাদেরকে আমন্ত্রণ জানাতে চান আর কি। তো তখন আমি সিলেক্টেড হই, ওয়ান অফ দেম। তো ওই সময় যাই, ওই এক্সপেরিয়েন্সটাও অনেক বিশাল আর কি। ওই সময়ে আমাদের সাথে আমাদের সবার বাবারা ছিলেন, তো আমরা অ্যালং উইথ আওয়ার ফাদার, মানে এনি অফ দ্য প্যারেন্টস, তো ওটা আমরা ইনভাইটেড হই। তো সেটাও একটা মানে ওই সময়ে বিশাল অর্জন, একটা পাওয়া আর কি, তাই না? হঠাৎ করে বাসায় সারাক্ষণ বকা শুনি, সেখান থেকে এরকম করে হঠাৎ করে ইনভাইটেশন পেয়ে যাওয়া, সো এটা অনেক বিশাল অর্জন। তখন আমি যেটা বলছিলাম যে নিউজ পেপারে, তখন আমার আসলে ইচ্ছা ছিল আমি ব্যারিস্টার হব। হ্যাঁ, আমি আইন নিয়ে পড়বো, এটা আমার সম্পূর্ণ ইচ্ছা ছিল। ব্যারিস্টার বৈশাখী, তাই না? হ্যাঁ, ওইভাবেই এসেছিল কিন্তু পেপারে যে বৈশাখী ব্যারিস্টার হতে চায়, হ্যাঁ, এইভাবেই এসেছিল। তো কিন্তু আমার আসলে চিন্তাটা ঘুরে যায়, আমি ইন্টারমিডিয়েটে যখন ইকোনমিক্সটা ভালো করে একটু, তো ইকোনমিক্সের বই যখন আমি পড়ি, তখন আমার ইকোনমিক্সের প্রতি আস্তে আস্তে ইন্টারেস্টটা আসে আসলে। তো ওই আসছে পড়ছে, তারপরে ইয়েতেও জিপিএ 5 পেয়েছি, ইন্টারমিডিয়েটেও জিপিএ 5 পেয়েছি। তো এরপরে যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিলাম, তো ওই সময় মেধা তালিকাতে ছিলাম। যাই হোক, তো সেই সময় আসলে আমি চিন্তা করছি যে আমি আসলে কি পড়বো, কারণ তখন ল এবং ইকোনমিক্স দুইটা অপশনই ছিল আর কি আমার সিলেক্ট করার। তো আমি দুইটাতেই অপশন দিয়েছিলাম, তো দুইটা থেকে একটা ডি ইউনিট, ঘ ইউনিট আর একটা খ ইউনিট থেকে। তো যেদিন মানে আম্মু হচ্ছে গিয়ে পুরাপুরি আমি হচ্ছে লতে পড়বো, তো আমি আব্বুকে হঠাৎ করে জানাই যে আব্বু এরকম আমার না ইকোনমিক্স খুব ভালো লাগছে, তো আমি কি ইকোনমিক্স পড়বো? তা আব্বুর প্রথম কথা, পড়বি না কেন? হ্যাঁ, তা আম্মু বলছে যে না, আমার তো আসলে একটু গণিত ভীতি, যেটা বললাম যে আমি ভয় পাই। তো বলে যে হ্যাঁ, তো তুই পড়াশোনা করবি, সমস্যা নাই, মানে গণিত ভীতি তো কি, তুই পড়লে তো পারবি, তুই তো আর ফেল করে ফেলিসনি, এরকম আর কি বলতো। তা আমি তো আম্মুকে জানালাম, আম্মু বললো যে মানে আম্মু চিন্তা করছে আসলে আমি ওখানে গিয়ে, কারণ ইউনিভার্সিটি লেভেলে আসলে না ফ্রাস্ট্রেশনটা আসলে অনেক, মানে এটা তো লাইফ লং এর একটা ব্যাপার। আমি একটা সাবজেক্ট চুজ করলাম, তারপর মনে হলো ভালো লাগছে না, তো ফর দ্য ফার্স্ট টাইম আম্মু মনে হয় আমাকে বারবার বলছিল তুমি চিন্তা করো আর কি, পড়বে কি পড়বে না। পরে আমি আব্বু বললো যে যেটা ইচ্ছা হচ্ছে সেটাই পড়। তো আমি তারপরে ওই ইকোনমিক্সই পড়লাম, তো ওইখান থেকেই আর কি ইকোনমিক্সই আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নিটা কেমন ছিল আসলে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নি, যেটা বলছিলাম, প্রথম বছরটা আমার বেশ কষ্টকর গিয়েছে, কারণ যেটা বললাম যে আমরা যেহেতু মানবিক থেকে আসছিলাম, প্রথম বছর আমাদের অনেক ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স থাকে, একটা কোর্সই থাকে। তো সেখানে হচ্ছে যেসব কিছু বেসিক কিছু ম্যাথস থাকে, যেগুলো হয়তো ইন্টারমিডিয়েটে যারা বিজ্ঞান বিভাগ থেকে আসে তারা অলরেডি করে আসে, তো সেগুলো তো আমার করা ছিল না। তো সেগুলো ধরেন তখন যারা বিজ্ঞান বিভাগ থেকে যারা স্টুডেন্ট ছিল, মানে আমাদের সাথে ইকোনমিক্সে পড়তো,
তারা হয়তো ওগুলো খুবই ইজি, কোনো ব্যাপারই না, কিন্তু আমার কাছে সেগুলা বিশাল ব্যাপার, কারণ আমি তো করে আসিনি। তো আমার ওই ফার্স্ট ইয়ারটা হচ্ছে ওই স্ট্রাগলটা ছিল যে আমার ওগুলোকে প্র্যাকটিস করতে হয়েছে। এবং আমার মনে আছে যে ঢাকা ইউনিভার্সিটির প্রথম যে সামার ভ্যাকেশন, ওই সময় আমি আমার পা ভেঙে ফেলেছিলাম, দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস। সেই সময় হচ্ছে আমাদের ওই সময় ওই ইন্টারিমের ঠিক আগে দিয়ে, তো তখন ইউনিভার্সিটি প্রচন্ড উত্তাল। তো এরকম একদিন আমরা তখন তো প্রায় ধাওয়া খেতাম, মানে আমার 2008 সালের আগে বোধহয়, হ্যাঁ এটা 2006 এর দিকে আমি যদি বলে থাকি, 2006 বা 7 এর দিকে, তখন ইউনিভার্সিটি উত্তাল, তো এরকম ধাওয়া খেলাম আর কি। মানে আমরা লাইব্রেরির সামনে বসে আছি, ধাওয়া পাল্টা ধাওয়া, আমরা তো কমন স্টুডেন্ট। তখনকার দিনে না একটা জিনিস খুব ভালো ছিল, আমি জানি না এখন কিরকম, আমরা যারা জেনারেল স্টুডেন্ট ছিলাম তাদের কিন্তু আসলে কোনোই ক্ষতি হতো না, মানে আমরা খুবই ইউজ টু ছিলাম। লাইব্রেরির সামনে বসে আছি, মিছিল যাচ্ছে, একটা ধাওয়া হবে, আমরা লাইব্রেরিতে ঢুকে পড়বো, আবার লাইব্রেরি থেকে বের হয়ে আবার যে যার মতো করবো। সো আমাদের যারা জেনারেল স্টুডেন্ট তাদের জন্য আসলে সেটার কোনো, মানে এটা একটা নর্মাল ব্যাপার, এরকমই ছিল। তো ধাওয়া খেয়ে আমার মনে আছে আমি হচ্ছে ইয়ের সামনে এসেছিলাম, আব্বু তখন গাড়ি নিয়ে ওয়েট করছিল জাদুঘরের সামনে। তো ওই সময় কোনোভাবে পা স্লিপ করে বা কিছু, আমি তো বেশ বললাম যেটা আমার ওইটার আছে, তো তখন ওইটা ভেঙে, এবং এটা একদিক থেকে যেটাকে বলে না যে সাপে বড় হওয়া, তো যেহেতু ঘরে বন্দি ছিলাম, সো এই সামার ভ্যাকেশন পুরাটুকুই আমি হচ্ছে এই যাতে আমার এই মানে অঙ্কের প্রতি যেই আমার দুর্বলতা ওটাতে কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলাম। তো ওটা বললাম যে ওখানে জার্নিটা কঠিন ছিল। এবং আরেকটা বিষয় আমি যেটা আসলে বলতে চাই সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি আসলে দেখেছি যে আমাদের গ্রামের যারা স্টুডেন্টরা আছেন তারা কি পরিমাণ মেধাবী, কি পরিমাণ মেধাবী, মানে ওদেরকে দেখে আমার মনে হতো যে আমি তো কোচিং করার অ্যাটলিস্ট মডেল টেস্ট দেওয়ার পর্যন্ত আমি ওইটুকু লেভেলের প্রিভিলেজড আমি, তাই না? ওদের তো সেটাও নেই, ওরা হয়তো অনেক কষ্ট করে দূর দূরান্ত করে এবং তারা এসে এইরকম ক্লাসে বসে আমাদের সাথেই কম্পিট করছে। এবং ওই সময় আমি আসলে আসল যে কম্পিটিশনটা সেটা ফেস করলাম। কারণ দেখেন একটা জিনিস হয় কি, যে ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিতে যখন একসাথে সবাই চলে আসে তখন সবার জন্য প্ল্যাটফর্মটা এরকম, তখন কিন্তু কোচিং নেই, তখন এক্সট্রা টিচার নেই, তখন কিন্তু নিজেই নিজের পড়াশোনাটা করতে হয়। সো সেক্ষেত্রে যে রুরাল আরবানের যেই ডিফারেন্সটা সেটা আসলে পাবলিক ইউনিভার্সিটি এসে আসলে মানে নিজে যে মেরিটোরিয়াস সেই ফ্লারিশ করতে পারে। একদম, এই কারণে আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগটা সবার নেওয়া উচিত। হ্যাঁ অবশ্যই এখন পর্যন্ত নেওয়া উচিত। পাবলিকে তো কেউ গেলে হবেই, প্রাইভেটেও যেটা হয় যে প্রাইভেটে তো আসলে ওই গ্রামের থেকে যারা আসে তাদের জন্য পড়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, এফোর্ড করাটা, এফোর্ডেবিলিটির ব্যাপার আছে। সো সবকিছু মিলে ওই ঢাকা ইউনিভার্সিটি ওয়াজ আ লাইফ লার্নিং ফর মি। আমি যেটা বললাম যে ঢাকায় বেড়ে ওঠা একটা মেয়ে, হোলি ক্রস, ভিকারনেসা সবসময় হচ্ছে একটা বাউন্ডারির মধ্যে ছিলাম। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে বসে যে মানুষের জগৎটা অনেক বড় এবং অনেক মানুষের অনেক স্ট্রাগল আছে আসলে, সেগুলো শুনতাম। ক্লাসের অনেকে যারা গ্রাম থেকে আসে, যারা হলে ছিলেন, হলে থাকলে কি পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় সেগুলো আমরা আমাদের ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি। তারা এখন অনেক বড় বড় পজিশনে আছে এবং খুব ভালো লাগে আমার সেটা। সো ওই সময় আমি আসলে দেখেছি যে মানুষের লাইফটা কত ধরনের স্ট্রাগলিং হতে পারে এবং আমরা কত প্রিভিলেজড। নিশ্চয়ই। আসলে এমন কোনো বিশেষ শিক্ষকের কথা মনে পড়ছে যার প্রভাবটা বিশ্ববিদ্যালয় জীবনে যেটা পেয়েছিলেন মনে হয় এখনো সেই প্রভাব রয়ে গেছে? আমি যদি বলি আমার জীবনে কোনো শিক্ষকের প্রভাব, আমি না আমার স্কুল জীবনে শিক্ষকের প্রভাবটা বেশি বলতে চাই। সেটা হচ্ছে আমি যখন ক্লাস 2-তে পড়ি, আমি ওনার কাছে কৃতজ্ঞ, আমি জানি না, আমি ক্লাস 2-তে পড়ি, আমার হোলি ক্রসে একজন মিস ছিলেন, প্রমিলা মিস, উনি আমার ক্লাস টিচার ছিলেন। তো আমি যেটা বলছিলাম যে আমার বাবা মা তো আমাকে পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন যে পড়াশোনা নিজের উপরে। তো ক্লাসে আমি উনি খুব সুন্দর করে পড়াতেন, খুবই সুন্দর করে পড়াতেন, আমি ওনার ক্লাস খুব ফলো করতাম। এবং আমার মনে আছে উনি যখন অঙ্ক করাতেন উনি বলতেন যে কে অঙ্কটা বুঝুনি, তো ক্লাসের হয়তো 2-3 জন আমরা হাত তুলতাম, আমি এবং আরো 2-3 জন, মানে সবাই হয়তো বুঝেছে, আমরা সামহাও বুঝিনি। উনি বারবার মুছে আবার উনি করাতেন এবং ওনার কাছে করেই কিন্তু ওনার দেয়া ক্লাসের ওই পড়াটা ফলো করেই আমি আসলে ফার্স্ট হই। এবং প্রথম যখন ফার্স্ট হই তখন আমি বুঝি যে না, আই অলসো হ্যাভ দ্য পোটেনশিয়াল। ছোটবেলায় যেটা ফিল করি যে আমি চেষ্টা করলে পারি, যেটা আমার আগে কখনো ছিল না। এবং ওই প্রমিলা মিসের প্রভাব আমার বলতে গেলে হোল লাইফে, মানে আমি এখন ওই যে আমি চেষ্টা করলে আমি পারি, এটা আমার মধ্যে আমি এখনো এটা ধারণ করি। আর এরপরে হোলি ক্রসের আমি যেটা বলি যে আমার আসলে স্কুল জীবনে আমি হোলি ক্রস, ভিকারনেসা দুইটা আলাদাকে আমি যদি একটু ডিটেলসিং বলতে চাই,
আমি অ্যাজ আ পার্সন আমার ছোট শৈশবটা পুরো কেটেছে হোলি ক্রসে, আমার কৈশোরটা হচ্ছে ভিকারনেসে। সো আমার যে ফাউন্ডেশনটা দ্যাট ওয়াজ টোটালি বিল্ড বাই হোলি ক্রস। এবং হোলি ক্রস প্রচন্ড ডিসিপ্লিনারি একটা স্কুল, এটা যারা পড়ে সবাই বলে, আমি জানি যে একদম কোনো কিছুতেই আমাদের একটা ওই যে যেটা শুনি না যে এখানে ময়লাও ফেলা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, যেটা ভিকারনেসেও কিন্তু আছে, আসলে ভিকারনেসেও আছে। বাট ওই হোলি ক্রস যেহেতু মিশনারি সিস্টারদের একটা প্রভাব থাকে, আমরা ওখান থেকে দেখেছি যে একসাথে আমরা আসলে হিন্দু, মুসলমান, বুদ্ধিস্ট, খ্রিস্টান সবাই পড়তাম। এবং আমি একটু ছোট শেয়ার করি, যেহেতু দেখুন ছোটবেলা থেকে ওই যে সাম্প্রদায়িক মনোভাবটা, মানে সাম্প্রদায়িক সম্প্রীতিটা গড়ে উঠেছিল এইভাবে যে আমাদের মিলাদ হতো, মিলাদে হচ্ছে আমরা যখন মুসলমানদের হামনাত প্র্যাকটিস করানো হতো, আমরা যারা মুসলিম ছিলাম তাদেরকে একটা ক্লাসে নিয়ে যাওয়া হতো, খ্রিস্টানদের আলাদা করা হতো, এবং গানগুলো শুনতে শুনতে এমন অবস্থা হতো মিলাদের দিন দেখা যেত যে আমরাও হামনাত গাচ্ছি, আমার পাশের ফ্রেন্ড খ্রিস্টান ওরাও হামনাত, কারণ শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছে। এবং আমার মনে আছে মিলাদের সময় স্টেজে হচ্ছে 4টা ধর্মের ধর্মগ্রন্থ খুব সুন্দর করে রাখা হতো। এবং একটা মানে যখন হামনাত হবে তখন অন্য ধর্মাবলম্বীরা কেউ কথা বলতে পারবে না, যখন খ্রিস্টানদের ক্যারল হবে তখন আমরা কথা বলতে পারবো না, হিন্দুদের হবে তখন। এই ডিসিপ্লিন জিনিসগুলো একদম ছোটবেলা থেকে আসলে আমাদের মধ্যে ওনারা গেঁথে দিয়েছে। আসলে আমরা এমন শিক্ষা প্রতিষ্ঠানই চাই যেখানে আসলে সম্প্রীতির চর্চা করা হবে, কাউকে ঘৃণার চোখে যেখানে দেখা হবে না, তাই না? এটা আসলে আমাদের একটা সুন্দর মানুষ হতে সাহায্য করে। এরপর ভিকারনেসের টিচারদেরও অবদান আমার অনেক আছে, যেহেতু আম্মুর কলিগ ওনারা ছিলেন। ও হোলি ক্রস হচ্ছে আমার ফাউন্ডেশনটা করে দিয়েছে, আর ভিকারনেসা হচ্ছে ওটাকে আরো বেশি ইমপ্রুভ করার জন্য হ্যাঁ অনেক হেল্প করেছেন। নাহিদাপা আছেন, আমার প্রথম ক্লাস টিচার ছিলেন সেতারাপা, অঙ্কের হাসনাত স্যার, সবার কথাই আসলে এখন শিক্ষকদের অবদান আসলে ভোলা আসলে কঠিন, যারা জীবন গড়ে দেন আমাদের। বিশ্ববিদ্যালয়ের জীবনে তো ভালোই শিক্ষার্থী ছিলেন, তো সবকিছু মিলে রেজাল্টটা কেমন হলো? রেজাল্টটা আমার অনার্সে খুব ভালো হয়নি, প্রথম শ্রেণী পেয়েছি, অনার্সে আমার খুব ভালো হয়নি। মাস্টার্সে আমার ভালো হয়েছে, মাস্টার্সে আমি থার্ড হয়েছিলাম, মানে ফার্স্ট ক্লাস থার্ড যেটাকে বলে। আর অনার্সে হচ্ছে প্রথম শ্রেণী পেয়েছিলাম, ওই প্রথম 5 জনের ছিলাম না আর কি। তারপরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যুক্ত হওয়া, শিক্ষকতা। জি জি, শিক্ষকতা আমার ওই যে শিক্ষকতার প্রতি আমার একটা প্যাশন অনেক আগে থেকে ছিল। তো মা শিক্ষক ছিলেন? হ্যাঁ, মা শিক্ষক ছিলেন, আমি আমার ভাইকে পড়াতাম, আমার পড়াতে খুব ভালো লাগতো। এবং আমার ইউনিভার্সিটি লাইফে আমার মনে আছে যে যেহেতু ভালো স্টুডেন্ট ছিলাম, যারা একটু মানে যেসব আমার ফ্রেন্ডরা ম্যাক্সিমামই ছিল ধরুন ওরা আমার কাছ থেকে পড়া বুঝতে আসতো, হ্যাঁ, সো ওদেরকে আমি পড়াতে আমার খুব ভালো লাগতো। তো আমার ইচ্ছাই ছিল আসলে আমি শিক্ষক হব, তো ওটা নিয়েই শুরু করলাম ব্র্যাক ইউনিভার্সিটিতে। এবং আমার খুবই ভালো লাগছিল ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াতে। তারপর আসলে কিভাবে জানি বিআইডিএস এ চলে আসলাম। অর্থনীতি পড়াতে, তাই তো? হ্যাঁ, অর্থনীতি পড়াতাম ব্র্যাক ইউনিভার্সিটিতে। অল্প সময়ের জন্য ওখানে আমি 8 মাসের মতো ছিলাম, 2টা সেমিস্টার আমি পড়িয়েছি। ওই ব্র্যাক ইউনিভার্সিটিতে যখন পড়াতাম তখনই বিআইডিএস এর হচ্ছে আমাদের তো পরীক্ষা দিতে হয়, বিআইডিএস এর পরীক্ষাটা খুবই রিগোরাস হয়, ওটা রিটেন হয়, ভাইভা হয়, আরো অনেক দফায় দিয়ে তারপর নিতে হয়। তো তখন আমি এক্সাম দিই, ইয়েতে রিক্রুটমেন্ট এক্সাম দেই, তো ওখানে আমি অ্যালাউড হই। তারপর ভাইভাতে ডাকে, ভাইভা দেওয়ার পর আমার মনে হচ্ছে 1 ঘন্টা ভাইভা আমি দিয়েছিলাম বিআইডিএস এর, এবং মোটামুটি বের হয়ে আমার মনে হয়েছিল যে আমার এখানে হবে না, আর আমি তো ভালোই আছি ব্র্যাক ইউনিভার্সিটিতে। তারপর হয়ে যাওয়ার পরে আসলে বিআইডিএস এর শুরুটা তো খুব সুন্দরই ছিল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আপনি প্রভাষক হিসেবে কাজ করা শুরু করলেন। তাহলে আসলে গবেষণার দিকে আসা, এটা আসলে কিভাবে কাজ করলো? এটার জন্য যেটা বলছিলাম যে আমার স্কুল এবং ইউনিভার্সিটি কলেজ শিক্ষকদের কথা তো বললাম, ইউনিভার্সিটি শিক্ষক ওনারাও আসলে আমাকে অনেক স্নেহ করতেন। হ্যাঁ, ওনারা আমার যেটা আসলে বিষয় যেটা আমি ফিল করি, আসলে আমি যত না মেধাবী তার থেকে আমি পরিশ্রমী। হ্যাঁ, আমি হচ্ছে সহজে কোনো কিছুর হাল ছেড়ে দিই না, মানে কোনো একটা কোর্সে আমি খারাপ করলাম, আমি কেন খারাপ করলাম এবং পরের কোর্সে আমাকে ভালো করতেই হবে, একটা জেদ আমার মধ্যে থাকে। এটা এখনো আমি ওটা ফলো করি, কতটুকু পারি জানি না। তো যখন ব্র্যাক ইউনিভার্সিটি থেকে হওয়ার পরে আসলে বিআইডিএস হচ্ছে কি, বাংলাদেশে যদি আপনি অর্থনীতিতে গবেষণা করতে চান, গবেষণার পরিবেশটা আনফরচুনেটলি কোনো সেক্টরেই আমাদের এই ইউনিভার্সিটি লেভেলে আসলে সেই সুযোগটা সেরকম হয় না। হ্যাঁ, গবেষণার বাইরের ইউনিভার্সিটিগুলো যেমন গবেষণার ক্ষেত্রে অনেক ফান্ডিং থাকে, অনেক ধরনের গবেষণার সুযোগ থাকে, আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোতে সেই সুযোগটা একটু কম। তো এখন পড়াশোনা মানে টিচার তো যে কোনো সময় হওয়া যায়, পড়ানোর ইয়ে আছে। তো আমি যখন বিআইডিএস এ পরীক্ষা দিয়ে অ্যালাউড হলাম, আমি যাব কি যাব না, তখন আমার ইউনিভার্সিটি টিচারদের সাথে আমি
যোগাযোগ করি। তো ওনারাই তখন বলে যে তুমি কেন যাবে না, মানে তুমি তো এটা তো আর তুমি একটা মানে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি তুমি আবার হয়তো ব্যাক করতে পারো যে কোনো সময়, বিআইডিএস এ তোমাকে তো বারবার তারা নিবে না, এটা একটা আর সবচেয়ে বড় কথা সরকারি প্রতিষ্ঠান, একদম গভর্নমেন্ট জব, সিকিউর জব, আর গবেষণাতে তোমাকে যেহেতু থাকতে হবে, সো গবেষণা তুমি এখান থেকে করো, তারপর তুমি হায়ার স্টাডিজ করে আসার পরে যদি মনে হয় টিচিং এ আবার আসবে তাহলে টিচিং জিমে আসবে। শিক্ষকদের পরামর্শে বিআইডিসি আপনি যুক্ত হলেন, এবং আপনার যতটুকু জানি প্রথমেই মনে হয়েছে সাঁতার না শিখে আপনি পানিতে নামলেন। জি, মানে আমি যখন বিআইডিএস এ আসলে জয়েন করি তখন হচ্ছে আমার কোনো গবেষণার অভিজ্ঞতা একদমই ছিল না, আমি তো জাস্ট ফ্রেশার, তারপরে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ালাম, তো ওখানে গিয়ে আমি দেখছি যে আমি আসলে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে কিভাবে আসলে হাবুডুবু খাচ্ছি আর কি। তো এরপর যেটা হয় যে লার্নিং বাই ডুইং, ওখানে কাজ করতে করতে, এবং এটা আমাদের বিআইডিএস খুব ভালো করে আমাদেরকে সেটা শেখায় যে একদম জুনিয়রদেরকে কিভাবে গ্রুম করে করে, আর এটা তো অনেক, এখন তো অনেক অ্যাডভান্স অনেক কিছু আছে এখন, তখন আমাদের সময় তো এত কিছু ছিল না। তো তখন ওই সিনিয়রদের তত্ত্বাবধানে তারপরে হচ্ছে কিভাবে নিজেরা পড়াশোনা করে তারপরে আস্তে আস্তে এটা অনেক বছর ধরে আসলে করে করে এই পর্যন্ত আসা। এর মাঝে উচ্চ শিক্ষার জন্য যাওয়ার একটা কথা যখন হলো, আপনি বলছিলেন যে খুব ছোটবেলায় বাবা এই চিন্তাটা মনে ঢুকিয়ে দিয়েছিল, একটু শুনতে চাই। শিওর। পিএইচডি জিনিসটার সাথে আমি প্রথম পরিচিত হয়ে আব্বু আমাকে বলে, আমার আম্মু হচ্ছে, আমি যদি একটু বলে নিই, আমার দাদার ফ্যামিলি বেশ কনজারভেটিভ ছিল। হ্যাঁ, বেশ কনজারভেটিভ ছিল। তো এবং আমি পড়াশোনায় এমনিতে কনজারভেটিভ ছিল, কিন্তু আমার দাদা হচ্ছে মেয়েদের পড়াশোনার ব্যাপারে উনি বেশ লিবারেল ছিলেন। তো যখন আমি ভালো স্টুডেন্ট উনি দেখছেন, উনি আমাকে যথেষ্ট পরিমাণে উনিও সাপোর্ট করতেন। আর আম্মু যেটা করতো ওই রকম একটা পরিবেশে আমি জানি না মানে আমি হলে আসলে এটা পারতাম কিনা, আমার আম্মু বলেই মনে হয় আমাকে ওই পরিবেশে এরকম একটা ভালো এডুকেশন দিয়ে এরকম জায়গায় নিয়ে আসতে পেরেছে। তো আম্মুর ইয়ে ছিল যে আমি অ্যাটলিস্ট হচ্ছে নিজের পায়ে দাঁড়াবো, যেটা বললাম নিজের জিনিসটি নিজে আমি যেন কিনতে পারি। আর আব্বু আমাকে স্বপ্ন দেখিয়েছে যে না, এখানে লিমিট না, লিমিট ইজ বিয়ন্ড দ্যাট। আব্বু আমাকে প্রথমে আমি জানলাম যে আসলে অনার্সের পরে মাস্টার্স, এরপরে পিএইচডি ওয়ার্ডটা আমি প্রথম শুনেছি আব্বুর কাছ থেকে। তো আমি যখন ক্লাস 7 বা 6 এরকম পড়ি, তখন আব্বু বলতো, অনেক পেপারে অনেকের আসতো না, বিভিন্ন বিজ্ঞানী গবেষক বাইরে গিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, তা আব্বু বলতো এই জন্য মাথা লাগে, পরিশ্রম লাগে, তোকেও একদিন করতে হবে। তো তখন আমি অত ইয়ে করিনি। তারপরে যখন আমার ম্যাট্রিকের রেজাল্ট, এসএসসি রেজাল্টটা যখন বের হলো, তখন আব্বু একদম ধরেই বসছে যে না, এটা আমাকে করতেই হবে লাইফে। সো আব্বু এটা আমাকে সবসময় ইন্সপায়ার করতো যে এটা আমাকে করতেই হবে, এবং প্রথম ওয়ার্ডটা, এবং ওইখান থেকে এখনো কিন্তু আমার মধ্যে ওই ইন্সপিরেশনটা এসেছে। তো যেটা বলি যে প্রথম আমার মধ্যে পড়াশোনা করার, নিজের পায়ে দাঁড়ানোর বিষয়টি আমার আম্মু পুরো ঢুকিয়ে দিয়েছিল। এরপরে এই পড়াশোনাটা লিমিটটা যে আসলে লিমিট নেই সেটা বুঝিয়েছে আমার আব্বু। চমৎকার। আসলে আপনি বেশ কিছু গবেষণা করেছেন, আমরা একটু এই প্রসঙ্গে একটু ভালো করে জানতে চাই। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে বেকারত্বের হার, এটা নিয়েও কিন্তু আপনি বেশ ভালো গবেষণা করেছেন। ব্যাপারটা আসলে কি, বাস্তবতা কেমন? বাস্তবতাটা আসলে আমরা এখনই যেটা দেখি, আমাদের তো এখানে বেকারত্বের থেকে এখন শিক্ষিত বেকার এই টার্মটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা শুনতে পাচ্ছি যে মানুষ আসলে পড়াশোনা শেষ করে কাজ পাচ্ছে না, এবং সেটা ইনস্টিটিউট ওয়াইজ ভ্যারি করে, পাবলিক প্রাইভেটের পরে আমরা যখন ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই, তাদের সাথে তো অনেকগুলো কলেজ আছে। সো এই আমরা যে স্টাডিটা করেছিলাম সেটা কোভিডের পরবর্তী সময় 2021 সালে, এবং এটা বিআইডিএস কিন্তু শুধু আমি না, অনেকগুলো স্টাডি হয়েছে এখান থেকে। তো সেই সময় আমরা দেখেছিলাম 2017 সালে যারা পাশ করেছে এই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 2021-এ এসে তাদের আসলে স্ট্যাটাসটা কিরকম। তো আমরা বিভিন্নভাবে কন্ট্রোল করে দেখেছি যে সেখানে প্রায় 60% উপরে যারা পাশ করেছে গ্র্যাজুয়েট তখন বেকার ছিলেন। এবং বেকারের না একটা সংজ্ঞা আছে আমাদের অর্থনীতিতে, বেকারত্বের সংজ্ঞাটা ডিফাইন করে কিভাবে, আপনি বেকার কি বেকার না, জিজ্ঞেস করা হবে যে আপনি গত সপ্তাহে কি কাজ করেছেন, কত ঘন্টা কাজ করেছেন, এর উপর বেস করে একটা আনএমপ্লয়মেন্টের একটা ডেফিনিশন আমরা সেট করি।
আমি যেটা দেখেছি আসলে গত সপ্তাহে কাজ যেটা করলাম সেটা তো আমার পার্মানেন্ট কাজ নাও হতে পারে, আমি হয়তো টেম্পোরারি বেসিসে 2-1 ঘন্টা অন কল কোনো কাজ করলাম, আমার পার্মানেন্ট এমপ্লয়মেন্টটা আসলে হচ্ছে কিনা, আমার ডিগ্রিটা আমার পার্মানেন্ট এমপ্লয়মেন্টে হেল্প করছে কিনা, সেটা আমরা আমাদের ওই স্টাডি থেকে উঠে এনেছিলাম এবং দেখেছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ স্টুডেন্টসই হচ্ছে টিউশনই করায় যখন তারা স্টুডেন্ট থাকে এবং সেটাই তারা সাস্টেইন করে। একদম যদি পার্মানেন্ট এমপ্লয়মেন্ট মানে যারা একদম স্থায়ী চাকরিজীবী সেই সংখ্যাটা খুবই কম ছিল, আমার যতদূর মনে পড়ে সেটা মনে হয় 25% বা এরকম আমাদের যে স্যাম্পলটা ছিল, আমরা যাদেরকে সার্ভে করেছিলাম। বেকারের সংখ্যা ছিল প্রায় 60%-এর বেশি। এখন এই 60%-এর মধ্যে হয়তো বা অনেকে টিউশনি করছে বা কোনো ধরনের ছোটখাটো কাজ করছেন, বাট দ্যাট ইজ নট পার্মানেন্ট এমপ্লয়মেন্ট। আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে ওনারা আসলে ওনাদের জব নিয়ে স্যাটিসফাইড কিনা, ওনাদের ডিগ্রিটা আসলে ওনাদের জবে কতটুকু হেল্প করছে। এবং এটা কিন্তু শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় না, আমরা যদি ওভারঅল তাকাই, আমরা যেটাকে স্কিল মিসম্যাচ বলে থাকি, হ্যাঁ, যে বিষয় থেকে আমরা পড়ে আসি সে বিষয়ের হয়তো অন্য বাইরে আমরা গিয়ে কাজ করি তাতে সমস্যা নেই, কিন্তু আমাদের যে এক্সপেক্টেড আর্নিং, আমরা কতটুকু ইনকাম করব, আমরা যখন পড়াশোনা করি আমাদের একটা মোটামুটি এক্সপেকটেশন থাকে, কিন্তু আমরা দেখা যায় যে ওই ডিগ্রিটা আসলে আমাদের ওই এক্সপেক্টেড ইনকাম বা আর্নিং এর দিকে নিয়ে যেতে পারছে না। আমাদেরকে এক্সট্রা কিছু আরো ট্রেনিং করা লাগছে, আরো হয়তো কিছু স্কিলস আমাদেরকে অ্যাচিভ করতে হচ্ছে এবং এটা কিন্তু সব সেক্টরেই আছে। তো এজন্য আমাদের শুধুমাত্র যে পড়াশোনা করালেই শিক্ষিতের সংখ্যা বাড়ালাম, শিক্ষিত লোকের সংখ্যা বাড়ছে, জিপিএ 5 এর সংখ্যা বাড়ছে, কিন্তু আদৌ তারা লেবার মার্কেট শ্রম বাজারে গিয়ে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এইটাই আমরা দেখার চেষ্টা করেছিলাম। তার মানে কি শিক্ষা প্রতিষ্ঠান কি সেই কোয়ালিটি এডুকেশনটা দিতে পারছে না? হ্যাঁ, আমার যেটা মনে হয় যেমন জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান কোয়ালিটি এডুকেশন দেওয়ার আগে না দরকার বিষয় যে আমাদের বাজারে আসলে কি কি কাজের চাহিদা রয়েছে এবং সেই চাহিদা অনুযায়ী হয়তোবা দেখুন অনেক কিছু তো আপগ্রেডের ব্যাপার আছে, তাই না, যে আপগ্রেড করার বিষয় আছে। একটা শিক্ষা প্রতিষ্ঠান ভালো হয়তো অনেকদিন ধরে চালাচ্ছে, কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে সেটারও যে একটা যুগোপযোগী হালনাগাদ একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা হয়তো হচ্ছে না। এবং কোয়ালিটি অফ এডুকেশন কিন্তু আমাদের দেশে আসলেই ফল করেছে। এটা যদি আমরা দেখি গত কয়েক বছরে, যে দেখবেন যারা ভালো স্টুডেন্ট তারা এখন দেশে থাকতে চাচ্ছে না, তারা হয়তো বাইরে চলে যাচ্ছে, অনেক বেশি তারা বহির্বিশ্বের দিকে ঝুঁকে যাচ্ছে। এবং যারা দেশে থাকছে তারা তাদের সুবিধা মতো, তাদের চাহিদা অনুযায়ী, তাদের আশানুরূপ তারা কোনো কর্মক্ষেত্রে তারা প্রবেশ করতে পারছে না। এবং আমরা কিন্তু এই স্টাডিতে শুধুমাত্র স্টুডেন্টদের না, আমরা কিছু এমপ্লয়ার যারা চাকরি প্রদান করেন তাদেরও আমরা সার্ভে করেছিলাম। তারাও তো আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে তাদেরকে সুযোগ দিতে চায় না। এক্স্যাক্টলি, এইটাও আমরা প্রশ্নটা করেছিলাম যে আমরা যেটা করেছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসব স্টুডেন্ট যারা কর্মরত আছেন সেই সব প্রতিষ্ঠানের এমপ্লয়ারদের নিয়ে আমরা কথা বলছিলাম। তো আমরা প্রথমেই বললাম যে আপনি কেন জাতীয় বিশ্ববিদ্যালয়কে এখানে সিলেক্ট করেছেন, কেন ওই পাশাপাশি পাবলিক বা প্রাইভেট কোনো ইউনিভার্সিটি থেকে সিলেক্ট করেননি। তো তাদের প্রথম কথা হচ্ছিল যে আসলে পাবলিক বা প্রাইভেট একটা স্টুডেন্টকে আমার যে বেতন দিতে হবে আমার অর্গানাইজেশন হচ্ছে সেই বেতনটা অ্যাফোর্ড করতে হয়তো পারবে না, যেখানে আমার কারণ এটার মেইন কথা হচ্ছে যে ওদের ডিম্যান্ডটাই কম। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা হয়তো পাশ করে কিছু সাবজেক্ট ছাড়া, কিছু কলেজ ছাড়া, বা কলেজেও কিন্তু ভ্যারি করে, হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় 2000-এর অধিক কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজের মানও সমান না, এবং অনেক কলেজ অনেক পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও হয়তো ভালো। তো আমরা সেইভাবে বিচার করে দেখেছিলাম যে ওইখানে একটা বিষয় আছে, এবং ওটাও ওনাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তারা নেয়ার পরে কি কি স্কিলসের ঘাটতি তারা দেখতে পান। তো সেগুলাও তারা বলেছিল মেইনলি একটাও মেজর হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ইংলিশে কথা বলা, কমিউনিকেট করা। এবং আমি না এটা ফিল করি আসলে আমরা যারা বাংলা মিডিয়ামের তারা তো 12 বছর একটা ইংলিশ পড়ে আসছি, তাই না, তারপরও কেন আমরা মানে ইংলিশে কথা বলতে মিনিমাম একটু কমিউনিকেট আমরা করতে পারবো না? তার মানে নিশ্চয়ই আমাদের এই ডেলিভারিতে কোনো সমস্যা আছে, যে টিচাররা যেখানে পড়াচ্ছেন বিশেষ করে গ্রামাঞ্চলে আমি বলবো, হ্যাঁ। এবং এটার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে শিক্ষকদের পর্যাপ্ত পরিমাণে বেতন ভাতা সুবিধাগুলো প্রদান করা। আমাদেরকে হয়তো এই গ্রামাটিক্যাল দিকগুলো খুব শেখানো হচ্ছে, যে টেন্সের ব্যবহার এই সেই, কিন্তু ওই যে একটা কিছু লিখে ফেলা, কিভাবে প্রয়োগটা করতে হয়, হ্যাঁ, কমিউনিকেট করা হয়। আমরা ট্রান্সলেশন একসময় আমরা মুখস্থ করতাম, তাই না, যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এখন ডাক্তারের জায়গায় অন্য একটা কিছু দিয়ে দিলে তখন হয়তো তাদের চিন্তা করতে হবে যে নাকি আসার আগে কে বেঁচে গেল। মানে এটাও এই যে এই ফরমেশনটা আমাদের ছিল না। পরে কিন্তু কম্প্রিহেন্সিভ বিষয়টা এডুকেশনে আসলে এসছে,
কিন্তু আমার যেটা মনে হয় এখন ডেলিভারি মানে টিচাররা কিভাবে পড়াচ্ছেন এবং টিচারদেরকে ওই পরিমাণ সুযোগ সুবিধা দিলে কিন্তু তারা আসলে আগ্রহী হবে। যেমন আপনি যেটা বলছিলেন যে ছোটবেলা থেকে আসলে আমরা বেশি ভয় পেতাম, তাই না? Exactly, যে তুমি এটা বলছো এখানে গ্রামার ভুল হচ্ছে, ঠিক হ্যাঁ, আছে, জি। কিন্তু তুমি যে গ্রামার ভুল হলেও যে কথা বলে চেষ্টা বোঝাতে করে পারো, বোঝাতে পারছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? মানে ইজ হবে না আর হবে, পাস্ট টেন্স হবে না প্রেজেন্ট টেন্স হবে, এগুলো চিন্তা করতে করতে আমি কমিউনিকেটই করতে পারছি না। সো যেটা হয় যে বাইরের কান্ট্রিতে বাচ্চাদেরকে কথা বলতে শেখাতে হয়, মানে কথা বলতে দেয়া, কমিউনিকেশন করা, তো সেই স্কিলসটার অভাব রয়েছে। এবং যে কোনো আরেকটা যেটা হয় যে আইটি রিলেটেড স্কিলগুলো দেখা যায় যে প্রত্যেকটা লেভেলেই তো এখন লাগছে, তো তারা বিভিন্ন সাবজেক্ট থেকে পাশ করে সেই হয়তো ওই 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 লেভেলটাই তাদের নেই, তখন তাদের এক্সট্রা আবার কোর্স করতে হয়, তারপর ঢুকতে হয়। তো এরকম বিভিন্ন বিষয় আছে। মানে মূলত আসলে আমাদের যে স্কিল বেসড পড়াশোনা সেই জায়গাটাতে ঘাটতিটা আছে। আমরা হয়তো প্রাতিষ্ঠানিক বইপত্র পড়ে পড়াশোনা করছি, অনেক কবিতা সারমর্ম ভাব সম্প্রসারণ করছি। আপনার তো আরো বিভিন্ন বিষয়ে গবেষণা আছে, মুদ্রাস্ফীতি এবং বিনিয়োগ পদ্ধতি নিয়ে, সেগুলো নিয়ে একটু শুনতে চাই। প্রথম হচ্ছে বিনিয়োগ পদ্ধতি নিয়ে যে গবেষণাটির কথা বলছেন সেটা আমার একদম ছোটবেলা মানে প্রথম জীবনে বিআইডিএস এ ঢোকার পরপরই গবেষণা, এবং এটা থেকে আমি অনেক উপকৃত হয়েছি, অনেক শিখেছি। সেই সময় আমি এটা 2011-12 দিকের কথা, তখন বাংলাদেশের অর্থনীতিতে একটা প্রচন্ড এখন যেটা হচ্ছে যে আমাদের বিনিয়োগই নেই, হ্যাঁ বিনিয়োগ নেই, এবং বিনিয়োগটা তো আসে আসলে ওভারঅল জাতীয় সঞ্চয় থেকে, সেভিংস থেকে, সেভিংসটাও হয়তো নেই। তো তখন যেটা ছিল যে আমাদের সেভিংস অনেক বেশি হচ্ছে, মানে মানুষ ব্যাংকে টাকা জমা রাখছে কিন্তু বিনিয়োগ হচ্ছে না। তো সেভিং ইনভেস্টমেন্ট যে গ্যাপটা, সেটার একটা বিষয় ছিল। তো সেটার প্রথম কথা ছিল যে একটা যে আমরা যে ইনভেস্টমেন্টটা বিনিয়োগ পরিমাপ যে করা হয় যখন বিবিএস যেটা করতো, সেই পরিমাপের পদ্ধতিটা আসলে কতটুকু ঠিক বা কতটুকু আপডেটেড হয়েছে, এটা একটা বিষয় দেখা। আর কেন বিনিয়োগ হচ্ছে না, এই ব্যাংকে যে ডিপোজিট গুলো আছে এগুলো কেন আইডিয়াল পড়ে আছে। তো সেই বিষয়ে আমাদের তখনকার যেই মহাপরিচালক ছিলেন ডক্টর মোস্তফা কামাল মুজেরি, ওনার তত্ত্বাবধানে আমি কাজটি করি, এবং সেই সময় আমাদের ওই বিবিএস এর সাথে আমার একটা কোলাবোরেশন হয়, ওই সময় কাজ করি কিভাবে আসলে একদম এক্স্যাক্টলি জিডিপি ক্যালকুলেশন করা হয়, বাংলাদেশের বিনিয়োগ পরিমাপ করা হয়, হাতে কলমে যেগুলো শেখা সেগুলো আমার শেখা হয়েছিল। জি, এবং মুদ্রাস্ফীতির বিষয় নিয়ে যদি জানতে চাই, বর্তমানে আসলে বৈশ্বিক যে পরিস্থিতি, যুদ্ধ বা আমরা এই যে একটি মহামারী দেখলাম কোভিড-19, তো সবকিছু প্রভাব আসলে কতটুকু? আচ্ছা, মুদ্রাস্ফীতির প্রথম কথা হচ্ছে যেটা যে মুদ্রাস্ফীতি আসলে আমরা যখন জিডিপি গ্রোথের কথা বলি, হ্যাঁ মুদ্রাস্ফীতি হবে মানে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি না, মূল্যস্ফীতি আর মূল্যস্ফীতি দুটো ডিফারেন্ট টার্ম। মুদ্রাস্ফীতি হচ্ছে বাজারে অনেক টাকা এসেছে এবং যার কারণে জিনিসপত্রের দাম বাড়ছে, আর মূল্যস্ফীতি হচ্ছে গিয়ে যে আমাদের আসলে ওভারঅল হয়তো অ্যাগ্রিগেট মানে সামষ্টিক চাহিদা বেড়ে যাচ্ছে, সেই তুলনায় সাপ্লাই নেই, সেটা হচ্ছে আমাদের মূল্যস্ফীতি। তো জিনিসপত্র যেটা মূল্যস্ফীতিটা আমরা যখন অর্থনৈতিক প্রবৃদ্ধি কথা বলবো সেটা অটোমেটিক্যালি একটা সহনীয় পর্যায়ে মূল্যস্ফীতি হয়। আমাদের কনসার্নটা কখন হয়, কনসার্নটা হয় যখন আমাদের মূল্যস্ফীতিটা আমাদের নাগালের বাইরে চলে যায়, ডাবল ডিজিট ইনফ্লেশন যেটা বলতে হবে 9%, 10% সেরকম হয়ে যায়। এটা কেন হবে? এখন আমরা যদি 2018 বা 19-এর পর থেকে আমাদের বাংলাদেশের সিনারিওটা আমি পরে বাদ দিই, আগে আসি আঞ্চলিক মানে আন্তর্জাতিক, কোভিড হলো, রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা বিষয় ছিল, এখন আবার ইরান যুদ্ধের একটা বিষয়, এই প্রত্যেকটার সাথে আমাদের মেইন যে কনসার্ন সেটা হচ্ছে আমাদের তেল। আমাদের তো প্রচুর পরিমাণে তেল আমদানি করতে হয়, এবং তেলের দাম যখন বেড়ে যায় সেটা আমাদের ডলারের উপর অটোমেটিক্যালি প্রভাব পড়ে, আমাদের রিজার্ভের উপরে প্রভাব পড়ে, ডলারের ভ্যালু তখন বেড়ে যায়, টাকার অবমূল্যায়ন হয়, এবং এই কারণে ওভারঅল বাজারে একটা মূল্যস্ফীতি দেখা যায়। কিন্তু আমাদের দেশে যে সমস্যাটা হচ্ছে যে আমার আজকে যদি তেল বাড়বে এই অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয়, তেলের দাম বাড়বে, আমাদের আজকে থেকেই সন্ধ্যা থেকেই দেখা যাবে সব ধরনের কৃষি পণ্যের দাম বেড়ে যাবে। এখন এটা কেন হচ্ছে তাহলে? হ্যাঁ মানে কৃষি পণ্যগুলো তো পচনশীল পণ্য, সেটা আমরা গতকালকে বা গত 1 মাস আগে পেঁয়াজটা হয়তো তুলে আনা হয়েছে, আলুটা হয়তো 1 সপ্তাহ আগে, সবজিটা হয়তো গতকালকের। তো তারা তো জানতেন না যে গতকালকে যে দামে বিক্রি করেছেন আজকে কেন হঠাৎ এই ধরনের। তো এটা হচ্ছে এক্সপেকটেশন একটা থাকে যে আমার ফিউচারে দাম বাড়বে, আমি এখন থেকেই সব দাম বাড়ানো শুরু করে দেই। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের বিপণন
মানে ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সপোর্টেশন চ্যানেলে পুরো আমাদের যে ভ্যালু অ্যাডিশন বলে তো প্রসেসটা, যে আমার উৎপাদন থেকে একদম চূড়ান্ত ভোক্তা পর্যন্ত যাওয়ার যে ডিফারেন্ট স্টেপ, আমরা প্রোডাকশন প্রসেসটাকে এখনো অনেকাংশে আমরা বলতে পারি যেটা ম্যানেজ করা যায়, হ্যাঁ, কতটুকু উৎপাদন হবে, কি হবে না হবে। এরপরে যে প্রত্যেকটা স্টেট আপনি উৎপাদন একদম কৃষক থেকে শুরু করে প্রথমে হয়তো প্রান্তিক কৃষক, মধ্যস্বত্বভোগী, তারপর বাজার ব্যবস্থা, শহরে আসা, চাঁদা দেয়া, টোল, এই যে পুরা ভ্যালু চেইনের জায়গায় জায়গায় কিন্তু আমাদের দামটা বাড়তে থাকে। এবং যখন এই ধরনের বৈশ্বিক কোনো প্রেক্ষাপট আমরা দেখি, যখন দেখি যে বিশ্বের তেলের দাম বাড়ছে, আমরা জানি অটোমেটিক্যালি তেলের দাম বাড়লে আমরা সেচের খরচ বেড়ে যাচ্ছে, আজকে থেকে আমি তাহলে খরচটা বাড়িয়ে দিই। আবার যদি আমি তৈরি পোশাক শিল্পের কথা চিন্তা করি, এই তাদের শিপমেন্ট কস্ট অনেক বেড়ে যায়, ওভারঅল ডলারের দাম বেড়ে গিয়ে টাকার অবমূল্যায়ন যে হচ্ছে, সে কারণে কিন্তু ওভারঅল আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট সেইভাবে আমাদের হ্যাম্পার্ড হচ্ছে। তো এই বিষয়গুলো হয়। শুধু কি সিস্টেম নাকি মানুষের অসৎ উদ্দেশ্যও আছে? সেটা তো অবশ্যই আছে, যেটা আমরা সব সময় শুনি সিন্ডিকেট। বাট আমার যেটা মনে হয় সিন্ডিকেটকে আসলে ভেঙে দেওয়ারও কিন্তু উপায় আছে, তাই না? যেটা আমরা যদি সৎ থাকি আর কি, যদি সরকার, শুধু সরকার না, প্রত্যেকটা পর্যায়ের যারা নীতি নির্ধারণী ভূমিকায় আছেন, তারা যদি এই ধরনের কাজগুলো করে থাকেন, তারা কিন্তু জানেন যে আসলে কোন এই ভ্যালু চেইনের কোন পয়েন্টে গিয়ে দামটা হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায়। এবং সাধারণ জনগণের একটা প্রশ্ন সবসময় থাকে যে বিশ্ববাজারে তেলের দাম কমলো, বাংলাদেশে কমে না কেন? আচ্ছা, এটার মেইন হচ্ছে কি যে আমাদের দেশ আসলে ভর্তুকি দেয়, মানে যেটা আমি বলে থাকি বিশ্ববাজারে যে ফুয়েলে যেটা থাকে আমাদের ভর্তুকি দেয়। তো যখন অনেক তেলের দাম থাকে বিশ্ববাজারে, সরকার এমন ভর্তুকি দেয় যে তখন ওই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কিছুটা লসে চলে, তাই না? মানে যে দামে কিনে তার থেকে কম দামে আমরা পাচ্ছি, সেই লসটা আসলে পূরণ করে সরকার ভর্তুকি দিয়ে। এখন যখন বিশ্ববাজারে তেলের দাম কমে যায়, তখন এই ভর্তুকির পরিমাণটা সরকার কমিয়ে দেয়, কারণ তাদের মনে হয় যে আমাদের তো এখন মানে আমাদের ইকোনমি তো চলছে, সো ভর্তুকির পরিমাণটা কমিয়ে দিয়ে হয়তো লসটাকে সেইভাবে আর কি পূরণ করে, এবং এই ভর্তুকিটা হয়তো অন্য কোনো জনকল্যাণমূলক কাজে ব্যয় করে। তো সেটা হচ্ছে একটা ম্যানেজমেন্ট প্রসেস, দিস ইজ গুড। প্রবলেমটা হচ্ছে যে যখন এই ভর্তুকিও হয়তো কমায়নি, কিন্তু দাম আসলে বেড়ে যাচ্ছে, হ্যাঁ বেড়ে যাচ্ছে, এবং কেন বেড়ে যাচ্ছে ধরা যায় না, তখন যে সিন্ডিকেটের প্রশ্নগুলো আসলে হয়ে থাকে। সো বিশ্ববাজারে তেলের দামের থেকে কমে গেলেও যদি আমাদের তেল এখানে বেড়ে থাকে, দুটা কারণে হতে পারে: সরকার ভর্তুকি একদমই কমিয়ে দিয়েছে, অথবা সেখানে এই অসৎ উদ্দেশ্য বা অসাধু কোনো পন্থা অবলম্বন করা হয়েছে। কাজ নিয়ে অনেক কথা শুনলাম, এবার এর পাশাপাশি একটু যদি আপনার পরিবার, মানে বর্তমান পরিবারকে নিয়ে জানতে চাই। আচ্ছা, আমি ঢাকাতেই থাকি, আমার পরিবার নিয়ে। আমার হাজবেন্ড ও একটা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কান্ট্রি ম্যানেজার হিসেবে আছে, এবং আমার 8 বছরের একটা কন্যা সন্তান আছে। বাহ, আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা থাকছে, আপনাদের আগামী দিনগুলো সুন্দর হোক, এবং আপনার কাজের জন্য এবং আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। জি, মাছরাঙা টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ।